স্বস্তিদায়ক মার্কিন শুল্ক হারের সুফল পেতে শুরু করেছে পোশাক খাত। চাহিদা পূরণের সক্ষমতা অর্জনে জ্বালানি সংকট দূর করার তাগিদ। বাংলাদেশে এনার্জির একটা বিরাট চ্যালেঞ্জ, ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস। এই চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছে। ইলেকট্রিসিটি কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ। সরকারি বরাদ্দের টাকা নয় ছয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 24 লাখ টাকার হদিস নেই, খোঁজ মেলেনি উপকরণের। ক্রোম বিক্রি করতে হবে না গুগলকে, ব্যবসায়িক নিয়মে পরিবর্তনের নির্দেশ দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। স্বস্তিদায়ক শুল্ক হারে যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশ। আগ্রহ দেখাচ্ছে চীন এবং ভারতের ক্রেতারা, কারণ এই দুই দেশের তুলনায় বাংলাদেশের পারস্পরিক শুল্ক হার কম। তবে বিপুল চাহিদা পূরণে কি সক্ষম এই মুহূর্তে বাংলাদেশ? ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি সহ নানা ক্ষেত্রে জেঁকে বসেছে সংকট। উদ্যোক্তারা বলছেন যে সক্ষমতা অর্জনের সরকারের এখন সুনজর দরকার। 20% পারস্পরিক শুল্কের সুফল পেতে শুরু করেছে পোশাক খাত, কারণ মোট পোশাক রপ্তানির 20%-এর গন্তব্য যুক্তরাষ্ট্র। চীনের শুল্ক 30% আর ভারতের 50%। বাংলাদেশের চেয়ে এই দুই দেশের শুল্ক অনেক বেশি। এছাড়া ভিয়েতনাম, মিয়ানমার সহ অন্যান্য প্রতিযোগী দেশের সমান বাংলাদেশের শুল্ক, তাই উদ্যোক্তাদের মধ্যে স্বস্তি। তবে রপ্তানি বাণিজ্যের এই সুফল কি ঘরে তুলতে পারবে বাংলাদেশ? উদ্যোক্তারা বলছেন দুর্বল সক্ষমতা নিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া কঠিন। আমদানি রপ্তানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? 1 নম্বরে ব্যাংক। ব্যাক টু ব্যাকের পেমেন্ট আজকে দেওয়ার কথা, আজকে দিতে পারে নাই, যে কোনো কারণে আমার হয়তো এক্সপোর্ট প্রসিডটা আসে নাই, না আসার কারণে আজকের রাত থেকে ওভারডিউ বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আমার কোম্পানির নামটা রেড মার্ক হয়ে ওভারডিউ শো করে রেড মার্ক হয়ে যাবে। রেড মার্ক হয়ে গেলে সকল যে কোনো ব্যাংকে এই কোম্পানির যে কোনো রকমের কার্যক্রম সব বন্ধ। 13-14% ইন্টারেস্ট রেটে ব্যবসা করে কিভাবে আমাদের ছোট ছোট ফ্যাক্টরি, স্পেশালি চ্যালেঞ্জগুলো হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম ফ্যাক্টরিজগুলো, ওরা কিভাবে টিকে থাকবে? শুধু ব্যাংকই নয়, পুরনো সমস্যা গ্যাস ও বিদ্যুৎ। এখনও বড় সংখ্যক কারখানার উৎপাদন ব্যাহত হবার নেপথ্যে জ্বালানি। নানামুখী প্রতিশ্রুতি দেয়া হলেও পরিস্থিতির উত্তরণ নেই। বাংলাদেশে এনার্জির একটা বিরাট চ্যালেঞ্জ, ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস। এই চ্যালেঞ্জ তো থেকেই যাচ্ছে। ইলেকট্রিসিটি কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু গ্যাসের অবস্থা খুবই খারাপ। সো আমার এনার্জি ইজ ভেরি ব্যাড। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়েও আছে প্রশ্ন। পণ্য লোড আনলোডের ক্ষেত্রে এখনও পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। চিটাগাং পোর্টের অবস্থা খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন আছে, ভেরি স্লো। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে জাহাজটা আউটার অ্যাঙ্কারেজে বসে থাকছে 12 থেকে 15 দিন আউটার অ্যাঙ্কারেজে। ভিতরে আসার পরে যেখানে 1 দিন বা 2 দিনের কথা থাকার কথা, সেখানে সে জাহাজটা 3 দিন থেকে 4 দিন থাকতেছে। সো পুরো জিনিসটা চিটাগাং পোর্ট আমাদের লিড টাইমটাকে একদম নষ্ট করে দিচ্ছে। আমরা একটা হিসাব করে কাজ করি, চিটাগাং পোর্টে জাহাজ আসবে, ঢুকবে, মাল আনলোড হবে, আসবে আমাদের ফ্যাক্টরিতে, তারপর আমরা প্রোডাকশন করে আবার চিটাগাং পোর্টে পাঠাবো, আবার এক্সপোর্ট হবে। এই জায়গাটায় আমাদের আসবার সময় আমাদের টাইমটা খেয়ে ফেলছে, যাওয়ার সময় আমাদের এক্সপোর্টের সময় আবার সেই টাইমটা খেয়ে ফেলছে। অবকাঠামোগত সংকট থেকে উত্তরণে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে সরকার। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে হাতছাড়া হতে পারে সুযোগ। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। তৈরি পোশাক রফতানিকারকদের মতোই নগদ সহায়তা পেতে যাচ্ছেন সাব কন্ট্রাক্ট কারখানার মালিকেরা। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকার পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি হয়ে গেলে নিজস্ব কারখানা মালিকদের বিদ্যমান 0.3% হারে প্রণোদনার একটি অংশ পাবেন সাব কন্ট্রাক্ট কারখানার মালিকেরা। যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাস্ট সেল ব্যবস্থাপনায় ক্রয়াদেশ দেওয়ার প্রবণতা বাড়ছে। বর্তমানে তৈরি পোশাক শিল্পের প্রায় 10% কারখানা সাব কন্ট্রাক্ট করে।
বিশেষ নগদ সহায়তা দেয়া হলে তাদের আর্থিক ভিত্তি শক্ত হবে। ফলে তৃতীয় পক্ষ বা সাব কন্ট্রাক্ট কারখানার বিষয়ে সরকার প্রণোদনার চিন্তা করছে। এ বিষয়ে সরকারের নির্দেশনার মতামত জানিয়েছে ট্যারিফ কমিশন। ঠিক কিভাবে এই সুবিধা বন্টন হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। বিগত আওয়ামী লীগ সরকার তৈরি পোশাক খাতে রফতানিকারকদের নগদ সহায়তা সুবিধা 2 দফা কমিয়ে 0.3% করেছে। এর আগে প্রণোদনার পরিমাণ ছিল 1%। দর্শক, এবার আপনাদেরকে আমরা একটু আজকের পুঁজিবাজারের এই মুহূর্তের আপডেট জানিয়ে দেবো। আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকায় বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, কিন্তু চট্টগ্রাম শেয়ারবাজার সূচকে কিন্তু আবার কিছুটা পতন হয়েছে। ঢাকার শেয়ারবাজার কথা যদি বলি, আজকে প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি ইতিমধ্যে 8 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং এই সূচকটি অবস্থান করছে 5640 পয়েন্টে। অন্য দুটি সূচকও বেড়েছে দেখতে পাচ্ছি। ডিএসসি এস সূচক যেটি, সেটি 2 পয়েন্টেরও বেশি বেড়ে 1235 পয়েন্টে আছে এবং ডিএস 30 সূচক যেটি, সেটি 2 পয়েন্টেরও বেশি বেড়ে 2198 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজার 519 কোটি 91 লাখ টাকার মতো শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে, বেড়েছে। 211টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজারে বেড়েছে, 108টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে এখন পর্যন্ত টপ 20তে সকালের দিকে সিটি ব্যাংকে আমরা প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এবং এই কোম্পানি কিন্তু এখন পর্যন্ত টোটাল ট্রেড করে ফেলেছে 25 কোটি 39 লাখ টাকার মতো শেয়ার। এরপরে 20 কোটি 91 লাখ টাকা কিছু বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্নি সিস্টেম, এটি দ্বিতীয় অবস্থানে আছে এবং আইটি কনসালটেন্ট এটি তৃতীয় অবস্থানে আছে এবং এখন পর্যন্ত 17 কোটি 29 লাখ টাকার মতো শেয়ার কিন্তু টোটাল ট্রেড করে ফেলেছে। সোনালী পেপার এটি চতুর্থ অবস্থানে আছে, আইপিডিসি এটি পঞ্চম অবস্থানে আছে, ই জেনারেশন এটি ষষ্ঠ অবস্থানে আছে প্রায় 11 কোটি 79 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে এবং ইনটেক সপ্তম অবস্থানে আছে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানে নিম্নমুখী প্রবণতার কথা আমরা বলছিলাম। সার্বিক সূচক যেটি সিএসপি, সেটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি 3 পয়েন্টের মতো কমে গেছে এবং 15,728 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে এবং ইতিমধ্যে সিএসসি কিন্তু টোটাল ট্রেড করে ফেলেছে 3 কোটি টাকার মতো এবং টোটাল ট্রেড হয়ে গেছে এখন পর্যন্ত 121টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, 57টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত টোটাল বেড়েছে সিএসসিতে, 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 13টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের এখনকার আপডেট, কিন্তু আমরা পুঁজিবাজার প্রসঙ্গ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। একজন অতিথি আছেন আমাদের সাথে। পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় আসলে এই মুহূর্তে করণীয় কি, এটি আসলে বিষয়। এ বিষয়ে আমরা পর্যালোচনা শুনবো। ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী আমার সাথে যুক্ত আছেন। জনাব লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে পুঁজিবাজারের যে সূচক, সেটি আমরা দেখতে পাই যে দুদিন বাড়ে তো পরের দিনই কমে যায়, পতন হয়। সেক্ষেত্রে আসলে স্থিতিশীলতা খুবই জরুরি। তো বাজারের স্থিতিশীলতা ধরে রাখার এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জ কি? ধন্যবাদ। বাজারকে স্থিতিশীল রাখার জন্য যেটা সবচাইতে বড় একটা কাজ, সেটা হলো এসইসি কে এবং রেগুলেটরদের ইন্টারফারেন্সটা কমাতে হবে এবং ইন্টারফারেন্সটা কমলে পরেই বাজার একটা স্বস্তি পাবে এবং বাজার ইনভেস্টররা স্বাচ্ছন্দ্যে তাদের অ্যাক্টিভিটিস করতে পারবে। সো নাম্বার 1 হলো যে বাজারে রেগুলেটরদের কোনোভাবেই ইন্টারফেয়ার না করা এবং বাজারের গতিতে বাজারকে চলতে দেয়া, নাম্বার 1। নাম্বার 2 হলো যে 2 বছর ধরে বাজারে কোনো আইপিও আসছে না, সো এখন বাজারে ভালো দেখে শুনে ভালো আইপিও প্রোভাইড করা এবং টাইম কমিয়ে দেয়া। এখন তো বাজারে 6 মাসও লেগে যায়, 1 বছরও লেগে যায়, 2 বছরও লেগে যায় একটা আইপিও আসতে, সেটাকে মিনিমাম 2 মাসের ভিতরে যদি আনা যায়। 3 নম্বর সরকারি ভালো লাভজনক কোম্পানি যেগুলো আছে সেগুলো ছাড়ার জন্য ডিসেম্বরের মধ্যে 2টো কোম্পানি ছাড়ার জন্য একটা চিন্তা ভাবনা হচ্ছে। বিএসইসির সাথে মিটিংও হয়েছে। মোটামুটি আমরা আশা করছি যে ভালো 2টা কোম্পানি ডিসেম্বর জানুয়ারির ভিতরে হয়তো আইপিওতে আসবে। সো এই কাজগুলা আমার মনে হয় করলে পরে বাজারটা স্থিতিশীল থাকবে। জি, বেশ কিছু দিক নির্দেশনার কথা বলছিলেন, কিন্তু সংস্কার নিয়ে তো কথা হচ্ছে, আসলে আগেও হয়েছে। এক্ষেত্রে আসলে অগ্রগতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন?
সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার সবসময় হওয়া প্রয়োজন। সো কাজেই এখন যে সংস্কারের অবস্থা সেটা মোটামুটি ভাবে আমরা দেখছি একটু গতিটা স্লো হলেও, কারণ টাস্কফোর্স একটা নিয়েছিল, সেটা টাস্কফোর্সের রিপোর্ট আস্তে আস্তে প্রায় 10 মাসের মতো লেগেছে। আমরা আরো তাড়াতাড়ি সংস্কারগুলো করলে পরে বাজারটা উপকৃত হবে এবং যারা বিনিয়োগকারী তারাও উপকৃত হবে। জি, প্রান্তিক বিনিয়োগকারীদের সুরক্ষায় যদি কিছু বলতেন, আসলে করণীয় কি তাদের ক্ষেত্রে? জি, আবার একটু বলবেন। প্রান্তিক বিনিয়োগকারীদের সুরক্ষায় আসলে এই মুহূর্তে করণীয় কি? দেখেন, প্রান্তিক বিনিয়োগকারী যারা আছেন ওনাদের সুরক্ষার জন্য ওনাদেরকে একটা কাজ করতে হবে, যে একটু হোমওয়ার্ক করতে, ওনারা নিজেরাই যাতে একটু হোমওয়ার্ক করেন। কারণ রিউমারের বশবর্তী হয়ে ফেসবুকে এবং ইত্যাদি জায়গা থেকে রিউমার্স না শুনে ওনারা নিজেরা একটু হোমওয়ার্ক করে কোনটা কোম্পানি ভালো হবে, কোন কোম্পানির গ্রোথ আছে, ডিভিডেন্ড পে আউট হিস্ট্রি ভালো, স্পন্সররা ভালো, এই জিনিসগুলো একটু হোমওয়ার্ক করে ওনারা যদি বিনিয়োগ করেন তাহলে সুফল পাবেন, অবশ্যই বিনিয়োগের সুফল পাবেন। যে নিশ্চয়ই বাজারটি দেখে আসলে হোমওয়ার্ক করেই আসলে বাজারে ইনভেস্ট করা ভালো। সেক্ষেত্রে আসলে ভালো কোম্পানি তালিকাভুক্তি নিয়ে আসলে অনেকদিন ধরে কিন্তু কথা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে করণীয় কি, বা এর কারণ কি? আসলে ভালো কোম্পানি অন্তর্ভুক্তি নিয়ে আসলে অনেকদিন ধরে কথা হচ্ছে, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না, এর কারণটা কি আসলে? এটা আমরা দেখছি যে প্রায় 2 বছর হয়ে গেল কোনো কোম্পানি লিস্টিং হয় নাই। সো কাজেই আমার কাছে যেটা মনে হয় যে 1 নম্বর হলো, ভালো কোম্পানি তখনই লিস্টিং এ আসবে যদি উনাদেরকে আপনারা যে টাইম, যেটা 1 বছর 2 বছরও লেগে যায়, সেই টাইমটা কমিয়ে আনেন। 60 ডেজ এর ভিতরে যদি আইপিও আপনারা বাজারে নিয়ে আসতে পারেন তাহলে ভালো কোম্পানিগুলো আসবে। তা না হলে ভালো কোম্পানিগুলো ব্যাংকের থেকে তাড়াতাড়ি লোন পেয়ে যায় বিধায় ওনারা ব্যাংকের দিকে ধাবিত হয়ে যান। সো আমার কাছে মনে হয় সবথেকে প্রাইম জিনিস হলো যে এই সময় আইপিও আসার যে সময়টা, এই সময়টা কমিয়ে না দিলে পরে বাজারে বড় কোম্পানি, আমাদের এখানে দেশে কিন্তু মাল্টিন্যাশনালের মতো লোকাল কোম্পানি আছে যেগুলো আসতে পারে, ওনাদেরকে বুদ্ধ করে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে বিএসইসি কিছু মিটিং করেছেন ওনাদের সাথে, এবং আমরা আশা করছি যে এই মিটিং এর ফলশ্রুতিতে ভালো কোম্পানি বাজারে আসার একটা সুযোগ হবে। জি, নিশ্চয়ই এই ভালো কোম্পানি অন্তর্ভুক্তি হওয়াটা খুবই জরুরি এই মুহূর্তে। আসলে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমরা পুঁজিবাজার বিষয়ক বেশ কিছু পর্যালোচনা শুনছিলাম। আমরা এই মুহূর্তে আমার সাথে যুক্ত ছিলেন ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকাতে কাঁচাবাজারে আগুনে পড়েছে সেখানে প্রায় 30 থেকে 35টির মতো দোকান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সকাল 6টার দিকে বাজারে হঠাৎ করেই আগুন দেখতে পান তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সেখানে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়, পরে খবর পেয়ে ভোগড়া ফায়ার সার্ভিসের 3টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের প্রায় 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। 5টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে সেই আগুন। তবে এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সেখানে 30 থেকে 35টি দোকান। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী কেনা এবং কম্পিউটার খরচ বাবদ 24 লাখ টাকার কোনো হদিস মিলছে না। গত বছর জুনে বরাদ্দ মিললেও স্টোর রুমে উপকরণ এখনো পর্যন্ত পৌঁছায়নি, অথচ সেই মাসেই বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি বরাদ্দের টাকা ঠিক কোন খাতে ব্যয় হয়েছে তারও কোনো সদুত্তর নেই কারো কাছে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষও। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চারিদিকে ময়লা আবর্জনায় ভরা, অথচ এসব ময়লা আবর্জনা পরিচ্ছন্নতায় প্রতি বছর আর্থিক বরাদ্দ দেয় সরকার। পরিষ্কার সামগ্রী কেনা বাবদ গেল জুনে 20 লাখ এবং কম্পিউটার খরচ বাবদ আরও 4 লাখ টাকার বরাদ্দ পাওয়া যায়। এরপরও উপকরণ পৌঁছায়নি হাসপাতালের স্টোর রুমে, দেখা যায়নি কোনো সামগ্রীও, অথচ জুন মাসেই বরাদ্দের টাকা উত্তোলন করেছে কর্তৃপক্ষ। সেই 24 লাখ টাকার হিসেব নেই কারো কাছে। নিজস্ব করছে আমরা জানি না, তবে সরকারি টাকা আসলে পরে কিন্তু আসার পরে যে খরচ করতে হয় এমন না, মানে কাজের সাথে আগের থেকেও টাকা মানে কাজ করা হয়, ফান্ড আসলে পরে ওটা বিল করে তোলা হয়।
বরাদ্দের এই টাকা কোন কাজে ব্যবহার হয়েছে তারও কোনো সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কোনো অসঙ্গতি থাকে সেটা আমাদের অডিট টিম আসবে, তারা নির্ধারণ করবে, আমরা তাদের কাছে জবাব দেব। তাহলে পরে এই রিসিভ না করে এটা কেমন সেটার উত্তর টাকাটা কি হবে? আচ্ছা, আমার দেখতে হবে এটা দেখতে হবে। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। বরাদ্দের টাকার নয়-ছয় নিয়ে প্রশ্ন তোলেন তারা। পরিষ্কার পরিচ্ছন্নতা সেমন কোনো আলামতও সদর হাসপাতালে দেখি না। এই টাকাগুলো কিভাবে ব্যবহার হলো? আবার নতুন কম্পিউটার কিনেছে, সেরকমটাও দেখলাম না। সারা বাংলাদেশের মতো চুয়াডাঙ্গা স্বাস্থ্য খাতে একের পর এক যে দুর্নীতি, অনিয়মের চিত্র আমাদের সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে, সে বরাদ্দর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না। ময়লা আবর্জনা আছেই। সম্প্রতি সদর হাসপাতালের 6টি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। প্লাস্টিক বর্জ্য এবং সামুদ্রিক আবর্জনায় চ্যালেঞ্জের মুখে এখন বাংলাদেশ। জনস্বাস্থ্য এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি স্বরূপ। প্লাস্টিকের ব্যবহার এবং বর্জ্য উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কমাতে হবে ঝুঁকিও। সকালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এমন তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে এখানে যে প্লাস্টিক পণ্যের পুনর্ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উদ্ভাবন পদ্ধতি আরও উন্নত করা প্রয়োজন। প্লাস্টিকের জন্য বৃত্তাকার এবং ক্লিন টেক সমাধান তৈরির জন্য স্টার্টআপ, এসএমই উদ্যোক্তা এবং নাগরিক সমাজের 25 জন উদ্ভাবককে দেয়া হবে প্রশিক্ষণ। উদ্ভাবন বৃদ্ধিতে সহায়তা হিসেবে বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা হবে। আলোচকের সময় জানিয়েছেন যে বিশ্বকে মানুষের বসবাসযোগ্য করতে হবে। এই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা তৈরি হলে পরিবেশের জন্য আরও সহায়ক হবে। ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না এখন গুগলকে, তবে বদলাতে হবে ব্যবসার ধরন। বুধবার এমন রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। স্বয়ংক্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রেখেছে গুগল। এমন অভিযোগে 2020 সালে এন্টি ট্রাস্ট মামলা হয়েছিল মার্কিন এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 1 বছরের বেশি সময় ধরে পর্যবেক্ষণ, তদন্ত এবং শুনানির পর এলো রায়। বলা হয়েছে এখন থেকে একচেটিয়া কোনো চুক্তি করতে পারবে না গুগল। সার্চ সংক্রান্ত তথ্য ভাগ করে নিতে হবে প্রতিদ্বন্দ্বীদের সাথে। গত বছর আগস্টে আদালতের এক রায়ে গুগলের মালিকানাধীন ব্রাউজার বিক্রির কথা বলা হয়েছিল। এর ফলে গুগল ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়। নতুন রায়ের ফলে এখন থেকে ফোন কোম্পানিগুলো চাইলে অন্য সার্চ ইঞ্জিন, ব্রাউজার বা এআই অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করতে পারবে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।